আমরা পেয়েছি আমাদের প্রধান শিক্ষক মাননীয় শ্রী কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা পেয়েছি সুন্দরবন চর্চা পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়কে। আমরা পেয়েছি প্রাক্তন অধ্যক্ষ আরামবাগ গার্লস কলেজ মাননীয় ডক্টর বাণীপ্রসাদ সেন মহাশয়কে। ওনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের বিশিষ্ট সম্মানীয় সভ্যতার যুগসন্ধিক্ষণে যারা আমাদেরকে এগিয়ে দিয়েছেন সেই সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমরা পেয়েছি এবং বিশিষ্ট জনকে পেয়েছি। ওনারা আমাদের মঞ্চে আসছেন। এই সব কিছুর মূলেই কিন্তু খবর সোজাসুজি। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে সংবাদগুলো আমাদের বড় বড় মিডিয়ায় ধরা পড়ে না, বড় বড় পত্রিকায় ধরা পড়ে না, তার প্রকাশ কিন্তু আমরা এই পত্রিকাগুলোর মধ্যে পেয়ে থাকি। তাই ওনাকে ধন্যবাদ। আমাদের আসছেন বয়োজ্যেষ্ঠ বরেণ্য অগ্রজ, যিনি এতদিন তার শিক্ষা জীবনে আমাদের সমাজ সভ্যতাকে এগিয়ে দিয়েছেন, সেই ডক্টর বাণীপ্রসাদ সেন মহাশয়কে আহ্বান করি। আমার শ্রদ্ধা জানাই, আমি নমস্কার নিবেদন করি। পেয়েছি সুন্দরবন চর্চা যে বিষয়, সেই পত্রিকার সম্পাদক মাননীয় জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়কে নমস্কার জানাই ও শ্রদ্ধা নিবেদন করি। আমার সৌভাগ্য, আমার প্রধান শিক্ষক মহাশয় শিবতাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়কে আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি এবং সর্বোপরি পরিচয় করে দিই আজকের মূল বিষয়ে খবর সোজাসুজি সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। স্যার একটু সামনে। খবর সোজাসুজির পক্ষ থেকে আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এই যে প্রথম বর্ষে বসে আঁকা প্রতিযোগিতা, দূর দূরান্ত থেকে অনেক বাচ্চাই অংশগ্রহণ করেছে। তা তোমাদের যারা আজকে অংশগ্রহণ করেছিলে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি যে আমরা তো পুরস্কার 4টের সময় রেজাল্ট আউট করবো। আজকে পুরস্কার দেওয়া হবে। ক বিভাগে আমাদের যা প্রতিযোগী আছে 45 জন, সেখানে আমরা 15 জনকে পুরস্কার দেব। খ বিভাগে 35 জন প্রতিযোগী আছে, সেখানে আমরা 15 জনকে পুরস্কার দেব। বাকি বিভাগগুলোতে 3 জন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকে পুরস্কার পাবে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রথম 3 জন স্মারক সার্টিফিকেট পাবে, পর থেকে সার্টিফিকেট পেন 10-এর পর থেকে কিন্তু যারা পাবে সার্টিফিকেট কেবলমাত্র পাবে, এটা জানিয়ে দিলাম। আর আবারও আমাদেরকে প্রত্যেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। আজকে আলোচনা শুনবেন। এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, যে জানেন যে আমাদের যে সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সেই মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে আমরা দেখলাম যে ছাত্রছাত্রী যে একটা উন্মাদনা, হ্যাঁ পরীক্ষা শেষে উন্মাদনা থাকে, কিন্তু তার মধ্যে যে একটা উল্লাস, বইয়ের পাতা ছিঁড়ে সেই বিদ্যে যে মানে মা সরস্বতীকে একদম আকাশে বাতাসে উড়িয়ে দিচ্ছে, এই যে একটা মোটিভ ছাত্রছাত্রীদের উচ্ছৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিটা নিয়ে আমরা মনে হয়েছে যে সমাজের প্রতি যেহেতু আমরা দায়বদ্ধ, আমরা সমাজের আনাজ কানাজ থেকে সমস্ত ছোট ছোট খবরগুলোকে তুলে নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরি, প্রশাসনের দৃষ্টিগোচর করি, মানুষকে সচেতনতার বার্তা আমরা দিই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই সমাজ সচেতনতার বার্তা আমাদের প্রত্যেককে দেওয়ার জন্য, আপনাদেরকে একটা আরো একটু সচেতন করার জন্য, যে গার্জেন এবং ছাত্রছাত্রী প্রত্যেককে সচেতন করার জন্য আজকে আমরা এই আলোচনা সভাটা রেখেছি। এটা কোনো বিতর্ক সভা নয়। আমাদের যারা অতিথি রয়েছেন, যারা আমাদের বক্তা রয়েছেন, তারা যে যা নিজের মতো করে তাদের যে ফিলিংস, তাদের যে অনুভূতি, সেই বিষয়টা বলবেন। এটা কোনো বিতর্ক সভা নয়। তাদের নিজেদের মতামত তারা ব্যক্ত করবেন। আশা করি আমরা ধৈর্য সহকারে শুনবেন। 4টের পর আমরা রেজাল্ট দেবো। আমরা টাইমই সব কিছু শেষ করবো। এই হয়তো 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে, অন্য কিছু হবে না। বেশি সময় কিন্তু আপনাদের সঙ্গে আমরা নেব না। আমাদের আজকের যিনি সঞ্চালনা করছেন আমাদের খবর সোজাসুজি পত্রিকার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং শিবতাই হাই স্কুলেরই উনি সংস্কৃতের শিক্ষক, উনি আজকে সঞ্চালনা করবেন। পুরো অনুষ্ঠানটা উনি সঞ্চালনা করবেন। আমি ওনাকেই মাইক্রোফোনটা তুলে দিই।
নমস্কার। কথায় আছে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। আমি ভেবেছিলাম একটু পরেই এই আলোচনা সভার কিছু কথা বলবো, মূল বিষয়। তা সত্যই আজ বসন্ত, তাই দাদা আগেই প্রকাশ করেছেন, ধন্যবাদ জানাই দাদাকে। এখন আমরা বরণের পর্বে যাব। আমাদের প্রধান অতিথি হিসেবে পেয়েছি আমরা সিদ্ধাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয়কে। তাই প্রথমেই আমরা সিদ্ধাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করার জন্য আমি খবর সোজাসুজির সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়কে আহ্বান জানাই। এখন প্রধান অতিথি হিসাবে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সিদ্ধাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন খবর সোজাসুজি পত্রিকার এবং তার সংবাদের যিনি মূল কর্ণধার মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। ধন্যবাদ ইসরায়েলদাকে। এটি জোরে করতালি হোক। ধন্যবাদ, খুব সুন্দর। এরপরে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আমরা যুগ্মোদয়। আমরা পেয়েছি আরামবাগ গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় ডক্টর বাণীপ্রসাদ সেন মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছেন খবর সোজাসুজি পত্রিকার সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। বরণের মধ্যে থাকছে আমাদের একটি ব্যাজ খবর সোজাসুজি পত্রিকার এবং একটি উত্তরীয় এবং একটি স্মারক। ধন্যবাদ। এখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মাননীয় ইসরায়েল। ধন্যবাদ। স্মারক উত্তোলন করছেন আমাদের ইসরায়েল মল্লিক মহাশয়। এখন স্মারক প্রদান করছেন ডক্টর বাণী প্রসাদ সেন মহাশয়ের হস্তে। জোরে একটু হাততালি। এখন মাননীয় জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়কে স্মারক, উত্তরীয় এবং ব্যাজ পরিধান করিয়ে আমাদের বরণ করে নিচ্ছেন খবর সোজাসুজি পত্রিকার সম্পাদক মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। জোরে একটু করতালি। আমরা খবর সোজাসুজির যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী ও অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন তাদেরকেও মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় ইসরায়েল মল্লিক মহাশয়। আচ্ছা, আমরা পরে একটু করে নিচ্ছি। তার আগে আমাদের আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করব। সত্যই এই ভারতবর্ষ সেই আধ্যাত্মবাদের দেশ। কারণ সেখানেই শুনেছি শৃণ্যন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, শোনো অমৃতের পুত্রগণ সন্তানেরা, যারা মানব রূপে আমরা গণিত হয়েছি। আমরা মানুষ। আমাদের এই মূল্যবোধ, মানবিকতা আমাদের কাছে চিরতরে গ্রহণযোগ্য হয়ে গেছে। ঋষিরা বলেছেন সুন্দর প্রকৃতিতে আমাদের আবির্ভাব। তাই সুন্দর ভারতবর্ষের নানা দিকে নানা প্রান্তে আমরা এগিয়ে চলেছি সৌন্দর্যের আরাধনায়। তাই বলেছিলেন আলেকজান্ডার, বিচিত্র এই দেশ ভারতবর্ষ। আমাদের দেশে মুনি ঋষিরা জন্মগ্রহণ করে এসেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি এই ভারত মায়ের বুকে।
ভারত মাতার সন্তান হয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি, ভূমিষ্ঠ হয়েছি, ভারতকে পূজা করেছি, কিন্তু এর মূলে ছিল ঋষিদের অন্তিম এবং সর্বকালীন যে ইচ্ছা বা তাদের মানসিক চিন্তনের ফসল, তা ছিল মুক্তি। এই মুক্তির স্বাদ আমরা সকলেই চাই। যেমন আমরা শাস্ত্র বলে 84 লক্ষ জনিপ্রাপ্ত হয়ে আমাদের এই মানব জনম, এই মানব জনমে আমরা লাভ করেছি আমাদের এই দেহতত্ত্বকে। ঋষিদের কাছে সেই মানবতা বোধ এবং মুক্তির স্বাদ, এই মুক্তির স্বাদ পেতে পেতে আমাদের এই সমাজ জীবনে জন্ম মৃত্যুর মাঝে আমরা মুক্তি কারে কয়, আমরা তা ভুলতে বসেছি। তো সেই মুক্তি কখনো আমাদের উল্লাস, তাণ্ডব উল্লাস হতে পারে না। প্রকৃতি তার নিজের নিয়মে নিজের গতিতে এগিয়ে চলে। তাই আজকের যে বিষয় আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে, সাক্ষী 25 বইয়ের পাতা, উল্ল যেন ফানুষ, বোঝার আগেই ভাবলি বোঝা, ওরে বহুরূপী মানুষ। এই বহুরূপী মানুষ আমরা কোনটা আনন্দ, কোনটা পরমানন্দ, কোনটা শান্তি, কোনটা সুখ, কোনটা তৃপ্তি, কোনটা স্বাচ্ছন্দ্য, আমাদের একটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। তাই সামাজিক এক অবঘটন ঘটে থাকে। এই সামাজিক অপসংস্কৃতিকে যাতে আমাদের উত্তরাধিকারীরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারে, তারই লক্ষ্যে। কারণ আশাপূর্ণা দেবী বলেছেন, সাহিত্য হলো সমাজ জীবনের এক জীবন্ত দলিল। সাহিত্যের মধ্যেই ধরা পড়ে অতীতের সমাজকে। আমরাও তাই পেয়েছি খবর সোজাসুজি পত্রিকায় আজকের আলোচ্য বিষয়। আমাদের উত্তরাধিকারীরা একদম পড়বে, সাক্ষী 25 বইয়ের পাতা, উল্ল যেন ফানুষ, বোঝার আগেই ভাবলি বোঝা, ওরে বহুরূপী মানুষ। এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা প্রথমেই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, আরামবাগ গার্লস কলেজ ডক্টর বাণীপ্রসাদ সেন মহাশয়ের কাছে আজকের এই বিষয় নিয়ে কিছু কথা আমরা শুনে নেব। আলোচনাটাই যা সমাজকে সমৃদ্ধ করে, অন্তরাত্মাকে সমৃদ্ধ করে, যা ভবিষ্যৎকে আরো সুন্দরভাবে রোপণ করে যায় সামাজিক নিয়মে। আমরা শুনবো এখন ডক্টর বাণীপ্রসাদ সেন মহাশয়ের কণ্ঠে। স্যার। আমি ফর্মালিটি খুব বেশি করি না, ওই সব প্রথমে যা যা বলতে হয় সেসব আমি খুব বেশি করি না। আমি সরাসরি বলেছি, মূল কথাতে আমি চলে আসতে চাই, একেবারে আসল কথা। শুধু তোমাদের শ্রদ্ধ হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলে নিলাম, বললাম যে আমি তাহলে মানে বলতে চাই যে আমি ওপেনিং ব্যাটসম্যান, আমরা 3 জন রয়েছি, তা কে প্রথমে ব্যাট করবে। তা আমি মনে ভাবছিলাম কি শেষে আমার ওপর দায়িত্বটা এসে গেল, মানে প্রথম ব্যাটসম্যান তো একটু শুরু করতে হবে। তো সবাই আমার কাছে সবাই ছাত্রছাত্রী, একেবারে আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রী, ফর্মালি এবং ইনফর্মালিও বলতে পারি। প্রত্যেকে আমার একেবারে খুব ছোট, আমার থেকে বয়সের দিক থেকেও ছোট, কাজকর্মে বা যাই হোক বিভিন্ন ক্ষেত্রে
অনেক কিছু দেখেছি, অনেক কিছু করবার চেষ্টা করেছি। ঈশ্বর ওপরে যিনি আছেন, পরমেশ্বর সর্বত্র আছেন, তিনি আমাদের মধ্যেই ঈশ্বর আছেন। আমরা যেসব কাজ তিনি আমাদের উপরে দায়িত্ব দেন, আমরা সেগুলো পালন করার চেষ্টা করি। আর আমরা যারা শিক্ষকতার এই জগতে বিচরণ করি, আমাদের ছুটি বলে কিছু নেই। আমরা বরঞ্চ ছুটোছুটি করি। ছুটি আমাদের নেই একেবারে। ফাইনালি যে ছুটি হবে সেই ছুটি পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। এটা আমাদের নেচার, এটাই আমাদের একেবারে মজ্জাগত বৈশিষ্ট্য। আচ্ছা, আমি অডিবল হচ্ছি, মানে শোনা যাচ্ছে তো আমার কথা? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? মানে তোমরা বাচ্চাদেরকে, ছোটদের বলছি বিশেষ করে। তখন একটু কাজের কথা। আমাদের ওই হেডলাইনটা, আলোচনার যে বিষয়বস্তু, সেটার মধ্যে অনেক ব্যথা বেদনা রয়েছে। স্বাভাবিকভাবে এই যে সাক্ষী 25 বইয়ের পাতা উল্টো যেন ফানুস, বোঝার আগেই ভাবলি বোঝা করে বহুরূপী মানুষ, এর মধ্যে অনেক কিছু রয়েছে। একটু দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মনের কষ্ট, অনেক কিছু রয়েছে। কিন্তু সেই সব থাক, আমরা একটু অন্যভাবে বিষয়টাকে কেন জানি এরকম হচ্ছে। আমরা দেখেছি একটা ঘটনা, এরকম অনেক ঘটনা ঘটছে। আবার এই জগৎ সংসারে ভালো মন্দ নিয়ে সংসার, ভালোও কিন্তু অনেক ঘটনা ঘটছে, হয়তো সেগুলো আমাদের নজরে ঠিক ঠিক আসে না, সবসময় আসে না। ভালো অনেক কিছু ঘটছে, যা মন্দ ঘটছে আমি বলবো ভালো তার চাইতে অনেক বেশি। কেন জানি না, আমি তো অনেক কিছু ভালো দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখতে পাবে, আপনারা যারা আছেন সবাই, আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এখন পরিবেশ পরিস্থিতিটা একটু অন্যরকম হওয়ার ফলে আমরা যেটা দেখতে অভ্যস্ত, আমরা যেটা আমাদের ছেলেবেলা থেকে দেখে আসছি, আমরা যেটা আমাদের ছোটবেলা থেকে, আমাদের কৈশোর যৌবনে আমরা দেখে আসছি, আমাদের এই পরিণত বয়সেও আমরা দেখে আসছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর মনে রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা একটা অনেক কিছু মিলে অনেক কিছু স্তর আছে। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপরে কলেজীয় শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের স্তর রয়েছে, এবং তারপরেও পড়াশোনার বিভিন্ন ব্যবস্থা আছে, সেগুলো আমরা সবাই জানি। তো এটা শিক্ষাটাকে টোটাল একটা হোল, একটা ইন্টিগ্রেটেড হোল। সমস্যাগুলো দেখা যাবে, বিচ্ছিন্নভাবে সমস্যাগুলোকে বিচার করলে হবে না। সম্ভাবনা বলি বা সমস্যা বলি, সব কিন্তু একটা সমগ্র সিস্টেম, যেখানে আমরা বাড়ি থেকে এসে যখন প্রথম স্কুলে ভর্তি হই, আমরা সাধারণত বলি প্রাথমিক শিক্ষা। তারপরে আমাদের পর্যায়টা শুরু হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তারপরে আমরা একটা নতুন উত্তেজনার মধ্যে প্রবেশ করি, একটা নতুন আনন্দ, নতুন পরিবেশ, সবেতেই আনন্দ আছে, সবেতেই একটা মজা আছে, সেটা হলো কলেজ। কলেজে ভর্তি হওয়ার সময় একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়, নিজেরা একটা নতুন জগৎ। আবার সেই একই অভিজ্ঞতা হয় যখন আমরা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই বা পড়াশোনা শুরু করি। তারপর আমাদের আমরা গবেষণার মধ্যে যাই, গবেষণা এবং গবেষণা ধর্মী নানান কাজকর্ম আমরা করি। এখন ব্যাপার হচ্ছে যে আজকে একেবারে কমপ্লিট কথা বলতে হবে, কি করণীয়টা কি। সমস্যা আমরা সবাই জানি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই খবরের কাগজে এবং অনেক লেখাপত্রের মধ্যে কি সমস্যাগুলোকে বলে যাচ্ছে, এই সমস্যা আজ এই হচ্ছে, সেই হচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার, এই ভিড় করতে হবে, প্রতিকার দরকার, এই সমাধানটা করতে হবে আগে, এই সমাধানের কথাগুলো তো বলতে হবে। সমাধানের কথা যাদের শোনা দরকার, শিক্ষক, ছাত্র, সবাইকার, আমাদের প্রত্যেকের, সেইগুলোর আলোচনাটা বেশি হওয়া দরকার। সমস্যা তো আমরা জানি, কিন্তু সমাধানটা কোথায়, আমি সেই দিকে একটুখানি আমাদের সবাইকারই সীমিত সময়, তার মধ্যে একটু বোঝবার চেষ্টা আমরা করব। আমি আগেই বলেছি, আমি আমার কর্মজীবনের শুরু হচ্ছে একেবারে শিক্ষক হিসেবে, তখন আমার বয়স হচ্ছে 22 বছর 6 মাস। বিশ্ববিদ্যালয়ের গন্ধ গায়েতে লেগে আছে। তখন আমি নিজেকে ছাত্রই ভাবছি, যখন আমি কলেজে পড়াতে আরম্ভ করেছি। তারপরে তো আস্তে আস্তে কর্মজগৎটা সম্প্রসারিত হয়েছে, বড় হয়েছে, আমিও বড় হয়েছি, আমার কাজের জায়গাও বড় হয়েছে। এখন আমাদের এই যে সমস্যাগুলো, বা যেটা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়ছি, আমি বলছি না চিন্তিত হয়ে চুপচাপ না হয়ে বসে থাকবো, তা না, কিন্তু কেন হচ্ছে আমাদের ব্যর্থতা। প্রথম কথা, আমরা যারা শিক্ষক, আমরা যারা শিক্ষকতামূলক কাজকর্মে জড়িত, আমরা কিন্তু নিজেরাই কিন্তু ঠিকভাবে আমরা আমাদের যে কাজ
অর্থাৎ লিড করা, নেতৃত্ব দেওয়া, লিডারশিপটা দেওয়া, সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। আমাদের নিষ্ঠার অভাব ঘটছে নানা কারণে। আমাদের যে আন্তরিকতা, যে ভালোবাসা দিয়ে ছোটদেরকে বড় করতে হবে বা তাদেরকে পরিণত করতে হবে, সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের নজর আমরা ঠিকমতো দিতে পারছি না। একটা তো হচ্ছে সিস্টেমটার মধ্যে অনেক গোলমাল আছে, আর একটা হচ্ছে আমরা যেগুলো সিস্টেম ভালো মতো সেদিকে না গিয়ে আমরা নিজেরা যে কাজগুলো করতে পারি, নিজেদের ভাবনা চিন্তা, শুভবুদ্ধি থেকে যেটা আমরা ভাবনা চিন্তা করতে পারি, সেখানেও কিন্তু আমাদের উদ্যোগের অভাব আছে। প্রথম কথা হচ্ছে এটা, যে কথা আমি বারবার জোর দিয়ে বলতে চাই, আমার নিজের ছেলেবেলাটা একটু স্মরণ করছি এবং আমার মনে হয় সেটা একটা সবাইকার একটু ধ্যান দিয়ে ভাবা দরকার, গভীরভাবে ভাবা দরকার। আমাদের স্কুলেতে পড়াশোনার মধ্যে একটা নীতি শিক্ষার ব্যাপার ছিল, কলেজেও ছিল, কলেজে পরে আসছি। স্কুলে যা কিছু আমরা পড়াশোনা করতাম, একটা গল্প বললেও গল্পের একটা সেটা একটা নীতি শিক্ষার একটা ব্যাপার কিন্তু ছিল। আবার কলেজে যখন এলাম, আমি আমার কলেজে দেখেছি, অনেক কলেজের স্যারেরা নিশ্চয়ই করেন, সিলেবাস আছে কি নেই সেটা ব্যাপার না, আমাদের কলেজের যে ব্যবস্থা তাতে বাধ্যতামূলক ছিল, আমরা করতে বাধ্য হয়েছিলাম, মানে করতে হবেই। সেটা ছিল একটা মরাল সায়েন্স বলে সাবজেক্ট, মরাল সায়েন্স, নীতি বিজ্ঞান। আমাদের যে কলেজ, মিশনারি কলেজ, সেন্ট জেভিয়ার্স আমার যে কলেজে আমি পড়াশোনা করেছি, আমার যেটা স্ট্রাইকিং মনে হয়েছিল, মানে খুব চমকপ্রদ মনে হয়েছিল, সেটা হচ্ছে যে আমি আমার কলেজে গিয়ে দেখলাম আমার পলিটিক্যাল সায়েন্স, আমার ইকোনমিক্স, আমার ইংলিশ ইত্যাদি রয়েছে, বাংলা, আবার একটা সাবজেক্ট ইউনিভার্সিটির সিলেবাসে মিলছে না। কী ব্যাপার না, ওটা কিন্তু কলেজের কাছে গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীদের পড়তেই হবে। তখন কলেজটা কোয়েড হয়নি, এখন সেন্ট জেভিয়ার্স কোয়েড হয়ে গেছে, সেটা অন্য বিষয়। তো আমাদের সময় আমরা বাধ্যতামূলকভাবে কিন্তু ওই মরাল সায়েন্সের কাজ করতাম, মানে ক্লাসটা করতাম। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, ক্লাসটা এত ইন্টারেস্টিং হয়ে যেত, যিনি পড়াতেন, যে ফাদারটা পড়াতো, আমাদের পড়াতেন খুব নামকরা একজন ব্যক্তি, ফাদার ফ্যালো, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াতেন এবং আমাদের সেন্ট জেভিয়ার্সের মরাল সায়েন্সের ক্লাস নিতেন। ফাদার ফ্যালোর ক্লাসটা এত অ্যাট্রাক্টিভ, এত আকর্ষণীয় ক্লাস, যে ক্লাসটা করার জন্য আমাদের মনটা পড়ে থাকতো। ঠিক আছে, ইকোনমিক্স হলো, পলিটিক্যাল সায়েন্স হলো, ইত্যাদি সব হলো, কিন্তু আমরা ছুটে যেতাম, একটা ভেতরে একটা আকুতি ফিল করতাম, তখন ফাদারের ক্লাসটা আরম্ভ হবে। আর ওই তুমি মন দিয়ে, ভালোবাসা দিয়ে কোনো কিছু করা যায়, তবে ওনাদের সাবজেক্টই তোমার কাছে ধরা যাবে, তোমাকে সাবজেক্টের কাছে ধরে করতে হবে না। সহজেই আমার বন্ধু বান্ধবরা, আমি নিজেও ওই 100-র মধ্যে 80, 85, 90 ওই নাম্বারও উঠত, নিশ্চয়ই উল্লেখযোগ্য নাম্বার। এবং সেটা ভেতরে আমরা ফিল করতাম যে খুব সুন্দরভাবে সিলেবাস, মহাভারত, গীতা, রামায়ণ, কোরআন, বাইবেল, সব সাবজেক্টের দিক, কেন আলটিমেটলি তো সব এক, ঈশ্বর তো একই, তাকে আমরা বিভিন্ন নামে ডাকছি এবং অকারণ আমরা বিভাজন তৈরি, নানান ভাবনা দ্বারা পরিচালিত হই। বিভাজন নেই, জগৎ সংসারটা সব কিছু এক, এইকম অদ্বিতীয়, একটা শক্তি। যদি বিজ্ঞানের দৃষ্টি থেকে দেখি, তাহলে একটাই শক্তি, চরম শক্তি, সে একটাই। আর আধ্যাত্মিক জগতের দৃষ্টি থেকে দেখি, তাহলে সেই এক, তাকে আমরা বিভিন্ন নামে উল্লেখ করি, বিভিন্ন নামে শ্রদ্ধা প্রদর্শন করি, কিন্তু ঈশ্বর হচ্ছেন এক। তো এই মরাল সায়েন্স মানে নিজেগত শিক্ষা, অর্থাৎ যেটাকে আমরা বলি স্পিরিচুয়াল এডুকেশন, স্পিরিচুয়াল আর যেটা রিলিজিয়াস বলা হয়, সে দুটো কথা কিন্তু আলাদা। সে আমি ওদিকে যাচ্ছি না, সেটা একটু গভীর আলোচনার বিষয়। কিন্তু এইটুকু বলবো যে আমাদের মাইন্ডটাকে ভাবতে হবে যে আমাদের উপরে কিছু একটা শক্তি আছে, একটা চরম সভরেন ফোর্স একটা কাজ করছে। আর এই ভাবনাটা থাকলে পরে আমরা কেউ অহংকারী হতে পারবো না। যখনই ভাববো আমি সব, আমি চূড়ান্ত, তখনই কিন্তু আমার মধ্যে অহংবোধ জাগ্রত হয়। কিন্তু যখন ভাববো যে আমি সব নই, আমিও সেই চরম প্রাণের সেই শক্তির অভিগত, আমি কিন্তু আমার মধ্যে একটা শ্রদ্ধাবোধ কাজ করবে, আপনি মাথাটা নত হয়ে যাবে যে আমিও তো একজন সাধারণ মানুষ, অথচ আমি কারণ আমি করে বেড়াচ্ছি, আমি সেই। সুতরাং এই যে একটা এডুকেশনের যে সিস্টেম হবে, গণ্ডগোল হচ্ছে এইখানেতেই, যে মরাল সায়েন্সের শিক্ষাটা ঠিকমতো আমরা কলেজের বা স্কুলে বিভিন্ন পর্যায়ে দিতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে এই যে এখন সাবজেক্টগুলো, সব সাবজেক্টগুলোকে ইন্টারেস্টিং করতে গেলে
ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা আমরা বলি, যে বিভিন্ন সাবজেক্টের মধ্যে একটা আদান প্রদান দরকার। যে সায়েন্সের লোক, চলতি ভাষার সায়েন্সের লোক, সেই ভাবছেন আমি সায়েন্সের জগৎ নিয়ে আবদ্ধ থাকবো, আমি বলছি এর অনেকে আছে। আবার যিনি সাহিত্য জগতে, তিনি হচ্ছেন আমার সাহিত্য জগৎ নিয়ে কারবার, আমি সাহিত্যের মধ্যে গলাগুলি করতে পারি, কিন্তু তা তো নয়। আমাকে সত্যিকারের জ্ঞান অর্জন করতে গেলে পরে আমাদের তো যেটা বলছিলাম যে আমাদের একটা কথা বললাম যে আমাদের নীতি শিক্ষাটার ব্যবস্থা করতে হবে, যাতে নীতিবোধ মানে কি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা খারাপ নয়, এই ভাবনাগুলো, এই বোধগুলো জাগ্রত করার দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে কি না, সমস্ত সাবজেক্টের মধ্যে একটা আদান এই যে বললাম যে থ্যাংক ইউ স্যার, এটা হচ্ছে কিন্তু সৌজন্য, এটাও দরকার। এগুলোও কিন্তু আমাদের শিখতে হবে। দৈনন্দিন আচার আচরণের মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে, আমরা যেখানেই যাই, বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তাঘাটে যেখানেই চলাচল করি, মানুষের আজকাল হচ্ছে কি শিক্ষাটার, প্রকৃত শিক্ষা বা বোধের অভাব। আমি ওটাতে পরে আসছি, বোধের অভাব। আমরা সবাই বিদ্যা চর্চা করছি ভয়ঙ্করভাবে, কেউ কেউ ভয়ঙ্কর লেখাপড়া করছি, একেবারে রাত জেগে পড়াশোনা করছি। সত্যি কথা বলতে আমাকেও রাত জেগে পড়াশোনাটা এমন একটা জিনিস, পড়াশোনার মনটা যদি বেশ বসে যায় তাহলে আর রাত কি দিন তখন আর খেয়াল থাকে না, তখন মনে করিয়ে দিতে হয় যে রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে। মানে ছেলেবেলা আমার বাবা করতেন, এখন অন্য একজন দায়িত্ব নিয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ছেলেবেলায় কীরকম হতো, মজার ব্যাপার, এটা আমি তোমাদের সবাইকে বলবো, যে জিনিসটা করবে, যে জিনিসটা পর্যালোচনা করবে, সেটা এত মন দিয়ে করো যেন তুমি জগৎ সংসারটা ভুলে যাও। এটা হয়, আমি যদি ভালোবেসে একটা পাঠ্য বিষয়কে নিয়ে দেখে থাকি, আসলে তাতে মন প্রাণ ঢেলে দিই, তাতে হয় কি বাকি সংসারে সব কিছু ভুলে যায়। আমার তো হামেশাই হয়, এটা বলতে আমার হয়তো ভালোও লাগছে আবার খারাপও লাগছে, এটা হওয়া উচিত নয়। তো আমার এটা প্রায়ই হয়। ছেলেবেলায় হতো কি, আমার বাবা বলতেন যে, আমার ছেলেবেলা মানে যখন আমি তোমাদের পর্যায়ে ছিলাম, তখন আমার বাবা বলতেন যে ওকে কানের কাছে ঢাক না বাজালে ও ঢাক শুনতে পায় না। এতটাই আমি মগ্ন হয়ে যেতাম। তো এটা তো ইচ্ছে করে হতো না, এটা আমার বৈশিষ্ট্য, এটা চারিত্রিক বৈশিষ্ট্য। আবার আমি যে প্রথম কলেজ, আরামবাগ কলেজ হচ্ছে আমার দ্বিতীয় কর্মক্ষেত্র। আমার প্রথম কর্মক্ষেত্র হচ্ছে অভরগামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়, আরামবাগের সীমান্তে, বাঁকুড়া আরামবাগ সীমান্তে। তো ওখানে আমার বস হচ্ছে, মজা করে বলছি আমার বস, যেমন এখানে আমাদের হেডমাস্টার মশাই অনেকে সবাইকার বস, এমনি আমার বস ছিলেন ওখানকার প্রিন্সিপাল, মানে আমার অমিতদা। তিনি বলেছেন তুমি আমাকে স্যার করবে না, তুমি বলবে অমিতদা। অমিতদা মহাপাত্র ছিল আমার কলেজের প্রিন্সিপাল। তো অমিতদা বলতেন যে ঘন্টা বাজাতো, কলেজের ঘন্টা বাজাতো, ইন্দ্র তার নাম, ইন্দ্র স্যারকে মানুষকে যদি ক্লাস থেকে বের করে আনতে হয় তাহলে খবরদার করে যেও না, যে স্যারকে গিয়ে বলবে কানের কাছে সময় হয়ে গেছে, আপনি এবার ক্লাস ছাড়বেন, ও স্যারও ছাড়বে না আর ছাত্রছাত্রীরাও বেরোবে না, তুমি ওই কানের কাছে গিয়ে ঘন্টাটি বাজাবে, তবে বাণীবাবু শুনতে পাবে। তো এটা ছিল অমিতাভ মহাপাত্রের নির্দেশ। সেটা এখন আমার কলেজের পরিস্থিতি কি, সেটা আমার ছাত্রছাত্রীরা জানে, ছাত্র নয় ছাত্রীরা জানে, গার্লস কলেজ, আরামবাগ গার্লস কলেজ। তারাও একটা, আমি যেমন তারাও অনেকটা সেইভাবেই হয়ে গেছে। এই তো এখন একটু আগে বসেছিলাম, এই হেডমাস্টার সাহেবের ঘরে বসেছিলাম, তখন একটা মেসেজ পেলাম, আমার এক ছাত্রী, সে এখন একটা ভালো ডিপার্টমেন্টে, পুলিশ, ভালো ডিপার্টমেন্ট মানে সে পুলিশের অফিসার একজন, আমাদের বলছে স্যার কালকের মিটিংটায় আমি যা বলেছি সব ঠিক বলেছি তো, মানে এখনও তার মধ্যে সেই ছাত্রী ভাবনা, স্যার যদি এটা অ্যাপ্রুভ করে তবে ঠিক হবে। আমি বলতে চাইছি কি, দেখো এই যে শ্রদ্ধা, স্যারেদের সঙ্গে ছাত্র ছাত্রীদের যে সম্পর্ক, এই যে আদান প্রদান, আমি অন্য সেক্টরে যাচ্ছি না, অভিভাবকদের তো বিরাট দায়িত্ব আমি বলবো। এবং আমার খুব দুঃখ হয়, অভিভাবকরা অনেকেই
ঠিকভাবে দায়িত্ব পালন করেন না। আজকের আলোচনায় আমি তো খুব বেশি বিস্তারিত হতে পারবো না, কারণ অনেকের কথা শুনতে হবে। তো পয়েন্টগুলো তাহলে যা হচ্ছে এইরকম। একটা কথা আমি আগেই বলেছি, তারপরে বলেছি, সব কিছুই মধ্যে আছে যে সাবজেক্টের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, জগৎ সংসারের অন্যান্য বিষয়ের প্রতি আমাদের নজর দিতে হবে। এবং আমাকে যদি ভালো করে সাহিত্য জানতে হয়, আমাকে বিজ্ঞানের দিকেও নজর করতে হবে। বিজ্ঞানের চর্চা করতে গেলেও সাহিত্যের কথা ভাবতে হবে। সব রিলেটেড, পারস্পরিক রিলেটেড। কাজেই এই কথাটা মনে রাখতে হবে, তবে কিন্তু আমাদের জ্ঞান অর্জন যেটা বলে সত্যিকারের বিদ্যা। আর আজকে কিন্তু মনে রাখতে হবে, বিদ্যাটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ বোধটা। তুমি গান শিখবার জন্য গানের সঙ্গীত জগতের বিদ্যা স্থানে গিয়ে বিদ্যা অর্জন করলে ঠিক আছে। তুমি আঁকা শেখার জন্য, তুমি নাচ শেখার জন্য নাচের যে বিদ্যা আছে প্রতিষ্ঠান, সেখানে গিয়ে নাচ শিখবে। কিন্তু সবই তোমার হবে তখনই যখন তোমার হৃদয়ের তন্ত্রিতে তোমার শরীরের মধ্যে, মনের মধ্যে ওই বোধটা তৈরি হবে, যে সেন্স অফ মিউজিক লাফিয়ে লাফিয়ে গান করলেই তো গান হলো না। গানটার বোধটা, গান কি তাকে বিষয় হয়, গানের সেন্স অফ মিউজিকটা তৈরি হলে তবে তো সাচ্ছা হবে, সঠিক হবে। তেমনি ছবি আঁকা, আজকের ছবি আঁকার যে কম্পিটিশন হলো, এই আমি বলবো তখনই সার্থক হবে যখন ছবি আঁকার মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে তারা আমাদের এই সব দিকে পাস করতে হবে, উপায় নেই। তো এই বৃষ্টি এসেছে, ওটা কথা বলি, শোনো। এই কথা শুনে গিয়ে অন্য জায়গায় যাবো। ওই বারান্দায় দাঁড়িয়ে শুনে নাও। আমার সব এরকম উদ্যাপক এসে বলতে স্যার একটা কথা বলবো, কি কথা? ছাদে যাবেন স্যার? কেন? বৃষ্টিতে দিচ্ছ, সবাই মিলে দিচ্ছ, আপনি তো পারেন সব। আমি এখনো পারি, আমার বৃষ্টিতে আমি বলতে চাইছি কি, এইভাবে চ্যালেঞ্জকে অ্যাক্সেপ্ট করতে হবে, আনন্দটাকে করতে হবে। আর কোনটা সমস্যার যে কথা হবে, সমস্যাকে হ্যালো, যেটা বলছিলাম যে পরিস্থিতি পরিবেশ এরকম হবে, আর জাতীয় ব্যক্তি আলোচনা করতে গিয়ে অনেক কিছু মিলেও যাচ্ছে। তো কাজে তোমরা তোমাদের অভিজ্ঞতা, তোমাদের অনুভূতিকে ভালো করে বলতে বলতে ভাব দাও। বিদ্যাচর্চা করো, তারা যে ভোগ ওদের জয় হবে, ওদের দরকার হবে যে আমি কোথায় আছি, আমি কী ভোগ বল, কী শিখব, কেমন করে শিখব, এই ভাবনাটা হয়ে যাবে। তাহলে কিন্তু আর সবাইকে বোঝার চেষ্টা করতে হবে। বিশ্বাস করা একটা ডাকারও আছে, বিশ্বাসটা ওই হিতবাদী করে বিশ্বাস হয় না, তাহলে বিশ্বাসকে আনন্দটা মাটিয়ে হয়ে যায়। বিশ্বাস করো, হতে পারে, কিন্তু কি তাদের মধ্যেও একটা সিস্টেম থাকে, যাতে যে মেথড ইন লাইফ কথা আছে, অবলম্বন করা যায়, কিন্তু সেই পাঠদানের মধ্যেও বিশ্বাস থাকা দরকার। সুতরাং আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, স্যারেরা রয়েছেন, তারাও বলবেন, আর শুনবো এই পারস্পরিক যোগাযোগটা দরকার। এইমাত্র যে কথাটা বললাম যে আমি শুনবো ইত্যাদি, যেমন আমি এখন চিন্তাগুলোকে বললাম যে আমি কি ওখানে ব্যবসা হয়ে গেলাম, এটাও করতে চাইছিলাম। যাই হোক, আমি ভাবছিলাম যে শুনবো আলোচনাটা ওকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, অত্যন্ত ভালোবাসা। এটাই আমার কাছে ছিল। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ সঙ্গ মানুষকে অনেক শিক্ষা দেয়। সৎসঙ্গ হাজারো হাজারো গ্রন্থ লাইব্রেরির সমান। আমরা স্যারের কাছ থেকে অনেক তথ্য, শিক্ষা, ভাবনা, চিন্তা
মরণ সকল কিছু শিক্ষা আমরা পেলাম। তাই একটা কথা বারবার যেটা বুঝলাম, ভালোবাসতে হবে আর সঙ্গটা ভালো রাখতে হবে। স্যারকে অনেক ধন্যবাদ, আমার নমস্কার জানাই। এখন আমি খবর সদস্যের পক্ষ থেকে দ্বিতীয় বক্তা হিসাবে আহ্বান করি মাননীয় জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়কে, যিনি সুন্দরবন চর্চা পত্রিকার সম্পাদক। স্যার আসুন। আজকের আলোচ্য বিষয় সাক্ষী 25 বইয়ের পাতা উল্লু যেন ফানুষ, বোঝার আগেই ভাবলি বোঝা পড়ে প্রভুরূপী মানুষ। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছ, তোমরা কিছুদিন আগে দেখেছো যে মাধ্যমিক পরীক্ষার পরে পরীক্ষা শেষ হয়ে হল থেকে বেরিয়ে কিভাবে বইগুলোকে কুচি কুচি করে রাস্তাঘাটে ফেলে দিয়েছে। তা এইরকম ভাবনা খবর সদস্য পত্রিকা সামাজিক গঠনমূলক আলোচনায় ব্রতী বলেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। এখন আমাদের দ্বিতীয় বক্তা মাননীয় জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহিড়ী মহাশয়, শুধু সুন্দরবন চর্চার সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষক। জোরে হাততালি। নমস্কার। খবর সোজাসুজি পত্রিকার সম্পাদক এবং অন্যান্য যারা আছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, পরিচালন সমিতির সদস্যা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলকে। কারণ এই ধরনের একটি অনুষ্ঠান খবর সোজাসুজি উদ্যোগ নিয়েছে, কিন্তু বিদ্যালয়ে এই মঞ্চ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং মাস্টারমশাই দিদিমণিরা উপস্থিত হয়েছেন। এই বিষয়গুলি খুব বিরল হয়ে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা একটা চরম বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে। যে বিপর্যয়ের হাত ধরেই আজকের এই আলোচনা সভার যে মূল বক্তব্য, মূল যে বিষয় স্থির করা হয়েছে, সেটি আমাদের বলার ক্ষেত্রে একটা অসুবিধে হচ্ছে যে এখানে তোমরা রয়েছো বাচ্চারা, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আমার ধারণা 10-12 পর্যন্ত বাচ্চারা রয়েছো, আর বেশ কিছু অভিভাবক আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন। কাজে এই আলোচনাটা দ্বিমুখী হয়ে যেতে পারে, কারণ কখনো আমি বাচ্চাদের জন্য হয়তো 2-1টি কথা বলতে হবে আমাকে, কখনো যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্য 2-1টি কথা বলতে হবে। আমার সময় আগে ঠিক করা হয়েছিল 20 মিনিট, আমার ধারণা এখন সেটা কমে গেছে। প্রাকৃতিক অবস্থাও ভালো নয়, অনেক দূর থেকে ছেলেমেয়েরা এসছে, তারা ফিরে যাবে। এবং আমরা খুব বাস্তবের মাটিতে দাঁড়ালে এটা বুঝতে পারছি যে এই ছবি আঁকার প্রতিযোগিতা আর তার পুরস্কারের মাঝের যে সময়টা, সেই সময়টাকে আমার ছাত্র, এই যে পত্রিকার সম্পাদক, সে কাজে লাগিয়েছে যে এই যারা পুরস্কার পাবে, এবং আগে একটা ঘোষণা করে দিল যে সবাই কিছু না কিছু পাবে সম্ভবত। তা সেই জন্যে ছাত্রছাত্রীরা বসে আছে। এই পদ্ধতিটা ভালো, এছাড়া তো কোনো উপায় নেই। আমরা যদি বলতাম যে আমরা পুরস্কারটা দিয়ে দিচ্ছি, এরপরে আলোচনাটা হবে, তাহলে শুনতে খারাপ লাগলেও এখানে 10-12 জন থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা আমরা বিচারের সময়টা নেওয়া হয়েছে, আমি সব জানি, আমি এসব অনেক দিন থেকে করছি। তাই এটা করার এটার মধ্যে কোনো অন্যায় নেই, এটা খুব সুন্দর। কারণ এই ছাত্রছাত্রীরা বসে আছে, তারা একটা পুরস্কার পাবে, তার মাঝে যদি একটা কথাও তাদের মাথায় চলে যায়, ঢুকে যায়, সেইটা আমাদের উদ্দেশ্য। এটা খুব সৎ উদ্দেশ্য। বিষয়টা হচ্ছে যে এই যে আমার বাঁদিকে যারা বসে আছে, ওরা কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই এইরকম মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছেলেমেয়েরা, তাদের হাতে এখন এই যন্ত্রটি আছে। পরীক্ষা দিয়ে বেরোনোর পরে তাদের কেড়ে নেওয়া হয়েছিল তখন তাদের মনে হয়েছিল তাদের জীবন চলে গেছে। যখন তাদের ঢোকানো হচ্ছে ওদের ফোন ছাড়া থাকতে হবে 3 ঘন্টা 15 মিনিট, এটা খুব কঠিন কাজ। যেই তার পরীক্ষা হয়ে গেছে তখন তার হাতে ফোনটি ফিরে এসছে, এবং তখন সে এই কাগজ উড়িয়ে, তাদের যে পড়ার বই খাতা সেগুলো ছিঁড়ে উড়িয়ে দিয়েছে, এবং সেটা তাদের বন্ধুরা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, সেটা আমরা দেখতে পেয়েছি। তাই দেখতে পেয়ে আমাদের মনে খুব ব্যথা লেগেছে। আমরা এই বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা করতে বসেছি এই বিকেলবেলা।
রবিবারের বিকেলবেলা অনেকে অনেক কাজ ছেড়ে আজকে এখানে এসছেন। তা আমরা যখন এই ফলাফলটা দেখেছি তখন আমাদের মনে পড়েছে যে এটা তো খুব খারাপ ব্যাপার, কিন্তু এই ঘটনাটা অনেক দিন ধরে ঘটছে। অনেক দিন ধরে আমাদের ভিতরে একটা ক্ষয় চলছে, আমাদের ভিতরে, মানে আমি একজন শিক্ষক হিসাবে আমার দিকে আঙুল তুলে বলছি, সবাইয়ের দিকে নয়, ব্যতিক্রম সারা পৃথিবীতেই রয়েছে, সব সময় রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে পরিস্থিতি থেকে আমরা ধীরে ধীরে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি যে জায়গা থেকে আজকের এই ঘটনাটা ঘটেছে। এর থেকেও আরো অনেক খারাপ ঘটনা ঘটেছে, এটা নিশ্চিত। তবে আগের মাস্টারমশাই স্যার যিনি বললেন, অধ্যক্ষ মহাশয়, তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনেক ভালো ঘটনাও ঘটছে, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই যে আলোচনা সভাটা হচ্ছে, এটা একটা ভালো ঘটনা, কিন্তু এই ভালো ঘটনার কথা কিন্তু এই গ্রামের সবাই কিন্তু এখানে আসেননি, দেখুন। কিন্তু আজকে যদি এই বিদ্যালয়ে একটা খারাপ ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই মাঠটা এক্ষুনি ভরে যাবে যে এই বিদ্যালয়ে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, এটাকে বন্ধ করতে হবে। কিন্তু এই যে আলোচনা সভাটা হবে, এটার কথা অনেকদিন আগে থেকেই বলা হচ্ছে, ওই সোশ্যাল মিডিয়াতেই বলা হচ্ছে, কিন্তু আজকে অনেকেই এই দুপুরবেলার ঘুমটা ছেড়ে বা বিশ্রামটা ছেড়ে বা মোবাইলে রিল দেখাটা ছেড়ে এখানে এসে উপস্থিত হতে পারেননি। কিন্তু আমি যখন এখানে একটা খারাপ ঘটনা ঘটে যাবে, তখন আমি আঙুল তুলে চলে আসবো যে শিবটা স্কুলে এটা হয়েছে, কেন হচ্ছে, এটা তো হওয়া উচিত হয়নি। তাহলে যখন ঘটনাটা ঘটে যাবে তখন আমি আসবো, ভালো যখন হবে তখন আমার সময় হবে। তাহলে এই যে বাচ্চারা বসে আছে, ওরা কি সামনের বছর পরীক্ষা দিয়ে কাগজের পাতা উড়িয়ে দেবে? আমরা চাই যে ওরা না দিক, যেন না দেয়, যেন বুঝতে শেখে যে এই বইটি কত মূল্যবান। আমি একেবারে আমার বক্তব্যের 2-3টি জায়গা আছে, এই বক্তব্য অনেক বড় করা যায়, বড় করার কোনো প্রশ্নই ওঠে না। আমি খুব সংক্ষেপে 2-1টি কথা বলছি। সেটা হচ্ছে যে প্রথম কথা আমার নিজের দিকে, যে শিক্ষক হিসেবে আমরা যে জায়গায় আমাদের থাকার কথা, সেই জায়গা থেকে আমরা আমাদের সম্মান, আমাদের যে প্রতিষ্ঠা, সেই জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলেছি অনেক জায়গায়। আমি যখন পড়াশোনা করতাম, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর একটি ঘটনা, একটি গল্প তোমাদের জন্য, বাবা তোমার জন্য একটু আমার চোখে চোখ রাখতে, একটু 10 মিনিট। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাসে একটি ছেলে নারকেল চুরি করতে গিয়ে ধরা পড়লো, ক্লাস 9। তুমি 9-এ পড়ো তো, দেখেছো? চিনি না কিন্তু 9-এ পড়ে একটা ছেলে নারকেল পাড়তে গিয়ে ধরা পড়েছে। সেই যার বাড়িতে নারকেল পেড়েছে তিনি এসে হেডমাস্টার মশাইকে বলেছেন যে লক্ষণ, তুমি লক্ষণ নারকেল পাড়তে আমার বাড়ি থেকে নারকেল চুরি করেছে। তাই আমার হেডমাস্টার মশাই আমাদের ক্লাসে এসছেন, ক্লাসে এসে বলছেন যে, তা উনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই ছেলেটাই আমার বাড়ি থেকে নারকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আমি প্রায় ধরে ফেলেছিলাম, পালিয়ে এসেছি। তা হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকে প্রথমে লক্ষণকে একটা থাপ্পড় মেরেছে, মেরে বলছেন যে লক্ষণ, তুই আমার ছাত্র হয়ে চুরি করলি। এর পরের থাপ্পড়টা তিনি নিজের গালে মেরেছেন। মারার সঙ্গে সঙ্গে তার কালো ফ্রেমের মোটা চশমা ছিল, চশমাটা ছিটকে পড়ে গেল। আরেকটা থাপ্পড় মেরেছেন নিজের গালে, নিজের ঘড়িটা পড়ে গেল। গোটা ক্লাস হতভম্ব হয়ে গেছে, গোটা স্কুল, এইরকম স্কুল আমাদের, একটা ক্লাসের মধ্যে ঘটনাটা ঘটছে, হেডমাস্টারমশাই বলছেন আর বারবার এক কথা বলছেন, লক্ষণ তুই আমার ছাত্র হয়ে চুরি করলি, আমার ছাত্র হয়ে চুরি করলি। গোটা স্কুলের ছেলেমেয়েরা চলে এলো, মাস্টারমশাইরা চলে এলো, তারা এসে স্যারকে, হেড স্যারকে জড়িয়ে ধরছে যে স্যার আপনি চুপ করুন। আর লক্ষণ মাস্টারমশাই পায়ে পা ধরে আছে যে স্যার আমি আর জীবনে করব না, আপনি এরকম করবেন না, আপনি আপনার গালে চড় মারবেন না। আমরা শিক্ষক, আমাদের মনে ব্যথা হওয়া উচিত যে একটা ছেলে যখন অন্যায় করছে, সেই অন্যায়ের বোধটা শিক্ষকের প্রাণে প্রথম লাগা উচিত। আজকে শিক্ষকতা শুধু একটা চাকরি হয়ে গেছে। আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি তার একটা পয়েন্ট হচ্ছে শিক্ষক। 3টে ত্রিভুজের তো ত্রিভুজ তো 3টে, একটাই আছেন আপনারা অভিভাবকরা, একটাই আছে আমরা, আর একটাই আছে বাচ্চারা। এই 3 জনে মিলে তো শিক্ষাটা হবে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে অভিভাবকদের। অভিভাবকদের আমরা একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কিন্তু সচেতন হন। স্কুলের মধ্যে কখন আছে 10:30 থেকে 4:30, বাকি সময়টা কোথায় আছে? বাড়িতে আছে, তাকে নজর রাখতে হবে। এইবারে কি হচ্ছে, এই নজর রাখার কথা যখনই আমরা বলছি তখন মনে হচ্ছে যেন ও চোর আর ওর বাবা হচ্ছে পুলিশ।
এটা তো নয়, এটা তো চোর পুলিশের খেলা নয় যে তুই মোবাইলে কি দেখছিস আমাকে দেখা। কিন্তু তার মনে প্রথম থেকেই বুঝিয়ে দিতে হবে যে তুমি আমার ছেলে, তুমি এটা করতে পারো না, এটা করা যাবে না। আমি 28 বছর, আজকে আমার 29 বছর শিক্ষকতা জীবন। আমার বাবা হেডমাস্টারমশাই ছিলেন, মা হেডমিস্ট্রেস ছিলেন। আমরা শিক্ষকদের মধ্যেই বড় হয়েছি। আমার কাকা হেডমাস্টারমশাই ছিলেন, সবাই আমাদের পরিবারের মাস্টারমশাই। আমরা দেখেছি যে এই অভিভাবক কি করে তার ছেলেকে আটকাবেন। এটা আমার বাবাকেও আমার তখনকার দিনের অভিভাবকরা জিজ্ঞেস করতে আসেন। এখন আমার 29 বছর শিক্ষকতা হয়েছে, আমাকেও জিজ্ঞেস করতে আসেনি কি করবো মাস্টারমশাই, ছেলে সুইসাইড করবে যদি মোবাইলটা খেলে দিই। আরে সুইসাইড পর্যন্ত যাবে কেন? ব্যাপারটা আপনার সাথে আপনার ছেলের কি সুইসাইডের সম্পর্ক? তার সাথে তো আপনার জীবন তো সে, কাজে সে যদি প্রথম স্টেপটাই যখন ভুল নিচ্ছে তখনই তাকে আটকাতে হবে। সেই ছোটবেলায় যখন সে একদম বাচ্চা আছে, তখন সে যখন বলছে একটা লজেন্স না দিলে আমি ছাড়বো না, আমাকে দিতেই হবে, সে রাস্তায় গড়াগড়ি খাবে যতক্ষণ না দেবে। এই দেওয়ার পদ্ধতিটাকে বদলাতে হবে। আপনাকে বলতে হবে ঠিক আছে তুমি গড়াগড়ি খাও, আমি আসছি, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি গড়াগড়ি করো। আপনি যদি ভেবে থাকেন যে ওটা দেওয়া অন্যায়, তাহলে এই অন্যায়টাকে আপনাকে প্রথম দিনই আটকাতে হবে। এখানে অনেক ছোট বাচ্চা আছে, তাদের বাবা মারা আছেন, তাদেরকে আমি করজোরে অনুরোধ করব যে একদিন আপনার খুব কষ্ট হবে যে আপনার আদরের সন্তান সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, একটা 2 টাকার লজেন্স দিলে সে চুপ করে যাবে, দিয়ে দিই বাবা ঝামেলা মেটাও। কিন্তু ওই ঝামেলাটা আপনি কিন্তু বাড়াচ্ছেন। ওই দিনই তাকে আটকাতে হবে। সে যখন বুঝে যাবে যে আমি কেঁদে 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 আমি গড়াগড়ি খেয়ে মাটি মেখে ফেললেও বাবা দেবে না, মা দেবে না, সেদিনও বুঝে যাবে যে না, সবকিছু আমার পাওয়ার নয়। সেইখান থেকে আপনাকে ফেরাতে হবে জায়গাটা। যখন সে 11-এ উঠে গেছে, তখন সে বলছে যে আমাকে একটা 20,000 টাকার ফোন না দিলে আমি থাকবো না, তখন আপনি তাকে আটকাতে যাচ্ছেন। তখন সে বলছে আমি সুইসাইড করবো, আমাকে না দিলে। দেরি হয়ে যাচ্ছে, তার আগে আটকাতে হবে। ছোটবেলা থেকে তাকে আটকাতে হবে, তাকে বুঝতে হবে যে সবকিছু তুমি এখন পাবে না, সবকিছু পাওয়ার নয়। আমি একটা একদম প্রত্যন্ত অঞ্চলে গত 15 বছর ধরে কাজ করছি, যেখানটা এইরকম নয়, এরকম পরিস্থিতি নয়। কেন এরকম পরিস্থিতি নয় বলছি, এটা হচ্ছে পশ্চিমবাংলার ধান ভান্ডারের মধ্যে আপনারা বাস করেন। এখানে একটা উর্বর জমি আছে, এখানে যে কোনো খুব বড় বিপর্যয় না হলে প্রত্যেক বছর চাষ হয় এবং খাওয়া দাওয়ার কোনো অভাব সেই অর্থে নেই। কিন্তু আপনি সুন্দরবনে আসুন, প্রত্যেক দিনের বেঁচে থাকাটা সেখানে একটা চ্যালেঞ্জ। সেখানকার ছেলেমেয়েরা যেভাবে বড় হচ্ছে, তার থেকে আমাদের এই যে ছেলেমেয়েরা এখানে রয়েছে তারা অনেক ভালো আছে। সমস্যা সবাইরই আছে। আমার ছেলে যেভাবে বড় হচ্ছে, আম্বানির ছেলে নিশ্চয়ই সেভাবে বড় হচ্ছে না। তা এখন যদি আমি ভাবি যে আমার ছেলে আম্বানির ছেলে যে ফোন ব্যবহার করে সেটা ব্যবহার করবে, তা তো সম্ভব নয়। তোমার লিমিট অনুযায়ী তোমাকে চলতে হবে, তাই না? তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের অভিভাবকদেরও বুঝতে হবে যে সবকিছু সবাইকে দেওয়ার নয়। আর শেষে আমার বাচ্চারা যারা ছোট, এখন স্কুলে পড়ছো, কেউ একদম ছোট ক্লাসে পড়ছো, কেউ 9-এ 10-এ পড়ছো, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে তোমরা তোমাদের নিজেদের কাজটুকু করো, যেটা পড়াশোনার কাজ সেটা করো। এবং এই যন্ত্রটাকে বাদ দিয়ে কিন্তু এখন পৃথিবীতে বাঁচা যাবে না, এটা বুঝে নিতে হবে যে বাঁচা যাবে না। কিন্তু এটা ব্যবহার করার পদ্ধতিটা বাবা মায়ের কাছ থেকে শিখতে হবে, শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে যে কিভাবে এটা ব্যবহার করা যায়। আমার সময়ের একেবারেই শেষ হয়ে গেছে। আমি এই কথা বলে আপনাদের কাছে বিদায় নেব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছেলে মেয়েদের খুব যত্ন করে মানুষ করুন এবং সময়ের সারাদিনের 24 ঘন্টার যেটা আপনার সবচেয়ে ভালো সময়, এটা ইংরেজিতে বলা হয় কোয়ালিটি টাইম, সেই সবচেয়ে ভালো সময়টা আপনার বাচ্চাকে দিন। কারণ বাচ্চাটা তো আপনার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয়জন পৃথিবীতে। তাকে যদি আপনি সারাদিন ব্যবসা করুন, চাকরি করুন, করে এসে যখন আপনি একেবারে বিধ্বস্ত তখন এসে ঢুকলেন, তখন ওর মা বললো সারাদিন পড়েনি, ঘুরে বেড়াচ্ছিল, আপনি তাকে 4টে খারাপ কথা বললেন, সারাদিনে 4টেই কথা বললেন, 4টেই খারাপ কথা বললেন বাচ্চাটাকে। তার মানে আপনি আপনার কোয়ালিটি টাইমটা আপনার বাচ্চাকে দিলেন না, আপনার সবচেয়ে যেটা খারাপ সময় সেইটা দিলেন। যে সারাদিনে হয়তো আপনার ব্যবসায় কিছু লস হয়েছে, আপনার যে কর্মক্ষেত্র সেখানে বস আপনাকে বকাবকি করেছে, তার যে পুরো সময়ের যে খারাপ সময়টা জড়ো হয়েছিল সেটা এসে আপনার বাচ্চাকে দিলেন 10 মিনিট। এইটা দেবেন না। আর মায়েরা যারা বাড়িতে আছেন, আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময় বাড়িতে আছেন, কেউ কেউ কাজও করছেন, বাইরে আছেন, অনেক জায়গায় কাজ করছেন। সবাইকেই বলার কথা যে আপনার সবচেয়ে প্রিয় সময়
আপনাদের সবচেয়ে প্রিয়জনকে দিন, আপনার অভিভাবকদের দিন। তাহলে পরের বছর আমরা আর এই ঘটনা দেখতে পাবো না, যেটার জন্য আমরা আলোচনা করতে এসেছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ বিশিষ্ট শিক্ষক মাননীয় জ্যোতিরেন্দ্র নারায়ণ নাইজি মহাশয়কে। ওনার যে আদর্শ আমাদের জীবনে দিয়ে গেলেন, ভালো সংস্কার আর গল্পের মধ্যে দিয়ে গেলেন আপনি আচরি ধর্ম অপরে শেখা। এই গঠনমূলক আলোচনায় খবর সোজাসুজি পত্রিকায় যেভাবে আয়োজন করেছেন তার জন্য আবার ধন্যবাদ জানাই মাননীয় ইসরাইল মল্লিক মহাশয়কে। এখন আমরা খবর সোজাসুজি পত্রিকার উপদেষ্টা মণ্ডলী, অন্যান্য সদস্য, বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দকে বরণ করে নেব। বরণ করবেন মাননীয় ইসরাইল মল্লিক মহাশয়, মাননীয়া রাবেয়া খাতুন মহাশয়া, মাননীয়া গীতিকা শিকলি মহাশয়া, মাননীয়া মহুয়া ঘোষ মহাশয়া মঞ্চে আসুন। মাননীয় সুব্রত দাস মহাশয়, মাননীয় সব্যসাচী দাস মহাশয়, সব্যসাচী বিশ্বাস মহাশয়, মাননীয় তাপস নন্দী মহাশয়, মাননীয় মিলন মাঝি মহাশয় ও জনাব শেখ আদু শেখ, আপনারা মঞ্চে আসুন এবং মাননীয় আশিস চন্দ্র মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। সব্যসাচী বিশ্বাস মহাশয় মঞ্চে আসবেন। এখন বরণ করে নিচ্ছেন মাননীয় ইসরাইল মল্লিক মহাশয়, খবর সোজাসুজি পত্রিকার সম্পাদক। ছাত্রছাত্রীরা এবং ব্যাচ পড়িয়ে দিচ্ছেন মাননীয় রাবিয়া খাতুন মহাশয়াকে, মাননীয়া রাবিয়া খাতুন মহাশয়া, মাননীয়া মহুয়া ঘোষ মহাশয়া, মাননীয়া গীতিকা শিকলি মহাশয়াকে উত্তরীয় এবং ব্যাচ ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন। একটি ভাগ করতালি হোক। মাননীয় সব্যসাচী বিশ্বাস মহাশয়, ওনারা বিচারক মন্ডলীতে আছেন এখনো, ওনারা একটু বিচারক মন্ডলীর মধ্যে রয়েছেন। একটু জোরে করতালি। এখন সম্বর্ধনা জ্ঞাপন মাননীয় গীতিকা শিকলি মহাশয়াকে, মাননীয় সুব্রত দাস মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ইসরাইল মল্লিক মহাশয়। ধন্যবাদ, দিদিদেরকে ধন্যবাদ জানাই। এখন আমি বরণ করে নিচ্ছি আমাদের সঞ্চালক তথা খবর সোজাসুজি উপদেষ্টামূলক অন্যতম সদস্য ছাত্র কাপাসী মহাশয়কে। ধন্যবাদ স্যার। এখন বিচারক মণ্ডলীতে আছেন